আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজ আলম অর্ণব। স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। তো আজকের লেকচারে আমরা মূলত দেখব টিবি ডিজাইনের মেথড। আমরা আগে দেখেছি সিঙ্গলি রিইনফোর্স বিম, তারপরে দেখেছি ডাবলি রিইনফোর্স বিম, এবং এবার দেখব হচ্ছে টিবি এর ম্যাথ। তো টিবি ম্যাথ আজকে জাস্ট আমরা ডিজাইন পোর্শনের ম্যাথগুলো দেখব। নেক্সট ভিডিওটা আমাদের হয়তো হবে অ্যানালাইসিসের ম্যাথ। তো এটা শোনার আগে অনেক ফার্স্টে দেখতে হবে যে টি বিমটা আসলে কি। আমরা একটু টি বিমের পরিচয়টা জানি। টি বিমটা মূলত অনেকটা টি শেপের মতো দেখতে, নামের সাথে মিল রেখে এটা হচ্ছে আমার টি শেপের মতো দেখতে একটি বিম। এবং এই বিমের কোন প্রসঙ্গে কি বলা হয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের টি বিমের যে উপরের অংশটা, যেটা এখানে বি দ্বারা ডিনোট করা হচ্ছে, এটাকে বলা হয় ফ্ল্যাঞ্জ উইথ। এবং এই ফ্ল্যাঞ্জ উইথের যে আমার যে থিকনেস বা একটা হাইট বলা যাচ্ছে, এটাকে আমরা এইচ এন দ্বারা ডিনোট করি। এটাকে বলা হচ্ছে হাইট অফ ফ্ল্যাঞ্জ। দেন আমার এই টি বিমের একদম টি সেকশনের যে একদম টপ পয়েন্টটা রয়েছে, এখান থেকে আমার বটমে যে আমি দেখতে পাচ্ছি রিইনফোর্সমেন্ট, এটার মিডল পোর্শন থেকে এইটুকুর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ। কারণ আমরা জানি ইফেক্টিভ ডেপথ হচ্ছে আমাদের যে রড থাকে বা রিইনফোর্সমেন্ট থাকে তার একদম মিডল পোর্শন থেকে টপ পোর্শন পর্যন্ত হয়। আর আমাদের লাস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টি এর নিচের অংশ, যেটা এই অংশটার এই পাশাপাশি যে অংশ, এটাকে বলা হচ্ছে ওয়েব পিক। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই অংশটাকে আমাদের বলা হয় হচ্ছে ফ্ল্যাঞ্জ, এবং এই নিচের যে অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে আমাদের ওয়েব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা শর্টেস্ট টিবিএম এর পরিচয়। তো আমরা নেক্সটে দেখি, আমাদের কিছু আগে থিওরি কোশ্চেন আমরা দেখবো, দেন আমরা ম্যাথে ঢুকবো, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিওরি কোশ্চেন, যেখানে বলছে যে ওয়েন এ বিম ইজ কনসিডার্ড অ্যাজ ই বিম। আর একটা বিমকে আমি কখন টি বিম বলতে পারবো? হাউ ক্যান ইউ ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ অফ এ টি বিম? অর্থাৎ আমার যে ফ্ল্যাঞ্জের কথা বললাম, এই যে ফ্ল্যাঞ্জের যে উইথটা যেটা বি, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? তো আমরা ফার্স্টে টি বিমের সংজ্ঞা যেটা সেটা দেখি। ওয়েন এ বিমস অ্যান্ড স্ল্যাবস আর মোনোলিথিক্যালি কাস্ট। মোনোলিথিক্যালি বলতে আমার হচ্ছে স্ল্যাব যে আছে, স্ল্যাবের সাথেই বিমটা আর কি কাস্ট করা হয়। টি বিম যেটা সেটা কাস্ট করা হয়, মানে এটা আর কি চিত্রটা এরকম না, আমি জাস্ট বোঝানোর জন্য যে দুইটার কাস্টিংটা একসাথে করা হয়, যেখানে আমার টি বিমের যে রডটা সেটা স্ল্যাবের ভিতরেও যায়। তো বিম স্টিরাপস অ্যান্ড বেন্ড বার্স এক্সটেন্ড আপ ইনটু দ্য স্ল্যাব, মানে যে আমার টি বিমের যে স্টিরাপ এবং বেন্ড বার, সেগুলো আমার স্ল্যাবের ভিতর পর্যন্ত চলে যাবে। অ্যান্ড এ পার্ট অফ দ্য স্ল্যাব উইল অ্যাক্ট উইথ দ্য আপার পার্ট অফ দ্য বিম টু রেজিস্ট দ্য লংগিটিউডাল কম্প্রেশন। দ্য রেজাল্টিং বিম ক্রস সেকশন ইজ টি শেপড অ্যান্ড এভিডেন্টলি কল্ড টি বিম। অর্থাৎ আমার এখানে আমি বুঝতে পারলাম কি, মেইনলি হচ্ছে আমার স্ল্যাব এবং বিম হচ্ছে মোনোলিথিক্যালি কাস্ট হবে, এবং যার ফলে আমার বিমের যে স্টিরাপ এবং বেন্ড বার সেটা হচ্ছে স্ল্যাবের ভিতরে এক্সটেন্ড করবে, এবং এই এক্সটেন্ড করার ফলে আমার বিমের যে কম্প্রেশন লোড সেটা আমার স্ল্যাবেও আমার কি বলা যায় ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা দেখতে টি শেপের মতো হবে সেকশনটা, এবং এই টি সেকশনের যে আমরা বিমটাকে দেখতে পাবো সেটাই হচ্ছে আমাদের টি বিম। এন্ড এখন আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ। এটা কিভাবে বের করবো? তো এটা হচ্ছে আমার দুইটা সূত্র আছে, ফর সিমেট্রিক টি বিম, আরেকটা হচ্ছে ফর বিমস হ্যাভিং ওয়ান স্ল্যাব অনলি। অর্থাৎ আমাদের যে টি বিমটা আছে, আমাদের টি বিমটার ডানে এবং বামে দুই সাইডে যদি স্ল্যাব থাকে, তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। যদি দুই সাইডে স্ল্যাব থাকে, তখন আমাদের তিনটা সূত্র থাকবে। 16HF প্লাস BW স্প্যান লেন্থ অফ দ্য বিম বাই 4 সেন্টার লাইন বিম স্পেসিং। ঠিক আছে, এই তিনটা থাকবে, এবং তিনটাতে আমরা ভ্যালুগুলো বসিয়ে সবচেয়ে কম ভ্যালু যেটা পাবো সেটাই আমরা ম্যাথে ইউজ করবো। এটা হচ্ছে কখন? যখন আমার দুই সাইডেই স্ল্যাব আছে টি বিমের। আর এটা আমরা ইউজ করবো যখন আমার ওয়ান সাইডে টি বিমের স্ল্যাব আছে, তখন আমাদের এই তিনটা সূত্র ইউজ করতে হবে, এবং এই সূত্রের পরে আমাদের যেটা হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা হবে, সেই ভ্যালুটা নিয়েই আমরা ম্যাথ করবো। তো এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেনের উত্তর। এখন আমরা আরেকটা কোশ্চেন দেখি, হোয়াট ইজ ট্রু অ্যান্ড ফলস টিবিম। ঠিক আছে, অর্থাৎ আমাদের টিবিমে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ট্রু টিবিম, একটা ফলস টিবিম। ওয়েন দ্য নিউট্রাল অ্যাক্সিস অফ এ টিবিম ইজ ইন দ্য ওয়েব, ইট ইজ কল্ড ট্রু বিম। ওয়েব মানে কোনটা? আমি যে বলছিলাম ওয়েব হচ্ছে আমাদের এই পোর্শনটুকু। তো এখানে যখন আমার এই টিবিমের নিউট্রাল অ্যাক্সিসটা এর মাঝে পড়বে, তখন সেটা হচ্ছে আমার ট্রু টিবিম হিসেবে কাউন্ট হবে। আর ফলস টিবিম হচ্ছে যখন আমার নিউট্রাল অ্যাক্সিসটা ওয়েবের উপরে পড়বে না, বরং ফ্ল্যাঞ্জের উপরে পড়বে। ঠিক আছে, ওয়েন দ্য ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস ইজ লেস দেন or equal to the flange thickness, মানে ফ্ল্যাঞ্জ থিকনেসের সমান অথবা এর চেয়ে কম হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এর চেয়ে কম, যে ফ্ল্যাঞ্জ থিকনেসের ভিতরে নিউট্রাল অ্যাক্সিস। ইট ইজ কল্ড ফলস টিবিম। ইট ক্যান বি অ্যানালাইজড বাই দ্য ইউজিং অফ দ্য ফর্মুলা অফ সিঙ্গলি রিইনফোর্সড বিম ডিজাইন। অর্থাৎ এইরকম সময় আমাদের আর টি বিমের জন্য আলাদা যে ম্যাথ প্রসিডিউর সেটা আর করতে হবে না, আমরা যে সিঙ্গলি রিইনফোর্সমেন্ট বিম ডিজাইন করতাম ওই সেম সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করে দেবো। অর্থাৎ মেনলি আমাকে বোঝাচ্ছে যে এই নিউট্রাল অ্যাক্সিসটা এর উপরে চলে গেছে, মানে এই যে আমার এখানে দেখতে পাচ্ছি এখানে আমার একটা রেক্ট্যাঙ্গুলার পোর্শন, মানে এই নিচের অংশটুকুর আসলে আমার কোনো প্রয়োজনই ছিল না। অর্থাৎ এই বিমটা আমার হচ্ছে নর্মাল যে বিম আছে সেই বিমের মতোই অ্যাক্ট করতেছে, কিন্তু যখন নিউট্রাল অ্যাক্সিসটা আমার এই ফ্ল্যাঞ্জে চলে আসতেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমার এইটুকু আমার লোডটাকে রেজিস্ট করতে পারেনি, এই জন্যই আমার নিউট্রাল অ্যাক্সিসটা নিচে চলে এসেছে, এবং এটার কারণে আমার নিচে আরো রড দিয়ে এটার যে ফ্লেক্সারাল ক্যাপাবিলিটি সেটা আরো বাড়ানোর প্রয়োজন পড়েছে। তো এই কারণে এটা হচ্ছে আমাদের ট্রু বিম হিসেবে কাউন্ট হয়েছে। তো আমরা এখন পরে যাই, এর আর কি চিত্রের কথা বলা হয়েছে, চিত্রে কি কি হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা দেখবো বিটা 1 এর ভ্যালু কিভাবে চেঞ্জ হয়। এটা আসলে আমি আগের পেয়েছি, আর হচ্ছে সিঙ্গলি রিইনফোর্সড বিমের এইটার প্রধান আছে যে 4000 পর্যন্ত 0.85, 4000 থেকে 8000 পর্যন্ত মূলত 6.05 ফর এভরি 1000 ইপিস কি 4000 থেকে, এবং এটা 8000 এর উপরে গেলে 0.65 ফিক্স। এবং আমরা যেহেতু আজকে ডিজাইনের ম্যাথগুলো করব, আমাদের টেনসাইল স্ট্রেনের ভ্যালু 0.005 ইউজ করব। তো এখানে হচ্ছে আমাদের কিছু প্রসিডিউর দেওয়া আছে যে আসলে আমরা টি বিম ডিজাইনগুলোর ম্যাথ কিভাবে করি। এখানে প্রসিডিউরে
আমাদের ফার্স্ট হচ্ছে কি ফ্লেঞ্জের উইথ বের করতে হবে। এই যে 3টা সূত্র আছে, 3টা সূত্র থেকে মিনিমামটা নিয়ে আমাদের ফ্লেঞ্জের উইথ বের করতে হবে। তারপর আমার মোমেন্ট লাগবে, তারপরে আমার লাগবে হচ্ছে ট্রায়াল স্টিল এরিয়া। ট্রায়াল স্টিল এরিয়ার এখানে সূত্র আছে, এই সূত্র থেকে আমরা স্টিল এরিয়া বের করবো। দেন আমার ডিজাইন কনস্ট্যান্ট, যেহেতু এটা হচ্ছে আমার কি WSD মেথড, অর্থাৎ আমার 4টা ডিজাইন কনস্ট্যান্ট লাগবে, এন, রো, কে আর জে। ঠিক আছে, এই ডিজাইন কনস্ট্যান্ট গুলো আমাদের লাগবে। এটা সূত্র কিন্তু সিঙ্গেল রিইনফোর্সমেন্ট সূত্র থেকে কিছুটা আলাদা, তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে সূত্রটা কিন্তু একটু জটিল আছে, এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে। দেন কনস্ট্যান্ট বের করার পরে আমার দেখতে হবে যে আমার কি এই বিমটা আসলে টি বিম লাগবে নাকি এটা হচ্ছে সিঙ্গেল রিইনফোর্স বিম হিসেবে চলবে। সেটার জন্য আমরা এই সূত্র দিয়ে চেক দিব। যদি আমার কেডির ভ্যালু টির চেয়ে বড় হয় তার মানে হচ্ছে টি বিম লাগবে, আর যদি ছোট হয় তার মানে লাগবে না। সো যদি না লাগে তখন আমরা নর্মালি সিঙ্গেল রিইনফোর্স বিমের যে সূত্র ছিল ওই সূত্র দিয়ে আমরা ম্যাথটা চালাই যাবো। আর যদি না হয় তখন বলবো যে আমরা তাহলে আমাদের টি বিম লাগবে, টি বিমের যে প্রসিডিউর সেভাবে আগাবো। এরপর আমরা স্টিল ক্যালকুলেশন করবো, স্টিল ক্যালকুলেশন সূত্র দিয়ে। দেন চেক এফসি, এখানে আমরা এফসি ভ্যালু আর কংক্রিট যে স্ট্রেসটা আছে এটা আবার রিচেক দিব। রিচেক দিয়ে দেখবো যে আমাদের যে এই বিমটা আছে এই বিমটাকে আসলে ফেল করবে নাকি ডিজাইন করাটা ঠিক আছে। যদি রিচেক দিয়ে যদি আমাদের ভ্যালু কম আসে তাহলে আমাদের বিমটা রিডিজাইন করতে হবে, আর যদি এই ভ্যালুটা স্যাটিসফাই করতে হবে রিডিজাইন করতে হবে না, ম্যাথটা আমাদের এখানে শেষ। এরপর হচ্ছে আমাদের টি বিম ডিজাইনের ইউএসডি মেথড, এটা আমাদের প্রায় সিমিলার ওয়েতে আগাবো। ফ্লেঞ্জের উইথ ফার্স্টে, দেন মোমেন্ট, দেন ট্রায়াল স্টিল এরিয়া, দেন হচ্ছে আমাদের চেক টি বিম অর নট, অর্থাৎ টি বিম হয়েছে নাকি হয় না, এটা হচ্ছে এ পর হতে হবে এইচ এফ এর। দেন এখান থেকে আমরা হচ্ছে ডিসিশন নিব যে হয় টি বিম না হয় সিঙ্গেল রিইনফোর্স বিম। দেন আমাদের কি মোমেন্ট বের করতে হবে, তো ইন্ডিভিজুয়াল মোমেন্টের জন্য আমাদের হচ্ছে এই সূত্রগুলো ইউজ করতে হবে। ফ্ল্যাঞ্জের আছে, তারপরে লাস্টে হচ্ছে আমার আলটিমেট মোমেন্ট, এরকম বিভিন্ন মোমেন্ট, এগুলো ম্যাথে করলে আর কি ভালো বুঝবে, এই জন্য এখানে আমি দেখাচ্ছি না বিস্তারিত। দেন আমাদের স্টিল ক্যালকুলেশন করতে হবে, স্টিল ক্যালকুলেশন গুলো করে লাস্টে আমাদের ইকুয়েশন সলভ করে আমাদের একটা টোটাল স্টিল আসবে। সেই টোটাল স্টিলের ভ্যালুটা আমার হচ্ছে দেন রিইনফোর্সমেন্টে ভাগ করে দিতে হবে যে আমার কয়টা রিইনফোর্সমেন্ট লাগতেছে। আর সবার শেষে আমাদের হচ্ছে ফাই চেকটা দিতে হবে যে আমাদের ফাইয়ের ভ্যালু কত আসছে সেটা। সো আমরা ফার্স্ট একটা ম্যাথ করি, তাহলে আশা করি ভালো মতো বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন নং 1। কোশ্চেন নং 1 বলছে যে এ ফ্লোর সিস্টেম হ্যাজ এ 3-inch কংক্রিট স্ল্যাব সাপোর্টেড বাই কন্টিনিউয়াস টি বিম অফ 24 ফিট স্প্যান। ঠিক আছে, আমার হচ্ছে দুই দিকে এখানে স্প্যান আছে, ঠিক আছে, সিঙ্গেল দিক না, এবং স্প্যানের সাইজ 24 ফিট, স্পেসড 47 ইঞ্চ অন সেন্টার্স। ইফ BW is 11 inch and D is হচ্ছে কত equals to 20 inch, what tensile area is required at mid span to resist a working moment of 2500 K inch? Assume Fs is equals to 20,000 psi and Fmc is equals to 3000 psi. তো এখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমার মতো বিমটা ডিজাইন করতে হবে। তো আমরা যে উপরে স্টেপস গুলো দেখেছি, এখানে যেহেতু একটা বলা ব্যাপার যে Fs দেওয়া আছে, এর মানে এটা কি, এটা হচ্ছে আমার WSD মেথড। ঠিক আছে, Fs থাকলে WSD, Fy থাকলে USD, এটা আমি সেই শুরুর ভিডিওতে বলে এসেছি, এখানে আবার বলতেছি। তো আমরা ডিরেক্ট ম্যাথটা শুরু করি। ঠিক আছে, ম্যাথটা শুরু করলে আস্তে আস্তে এই ভ্যালুগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিটারমাইন দ্য ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ। ফ্ল্যাঞ্জ মানে কোনটা আমরা জানতাম, এই যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাঞ্জ। তো ফ্ল্যাঞ্জের উইথ আমাদের বের করতে হবে, অর্থাৎ এই যে এই সাইজটা আমরা বের করতে হবে। তো ফ্ল্যাঞ্জের উইথের জন্য 3টা সূত্র মারি। ফার্স্ট হচ্ছে আমাদের B = L/4, এবং বলে রাখি এটা কিন্তু আমরা কোন সূত্রটা ইউজ করব, আমরা কিন্তু এখানে ইউজ করব, কারণ আমাদের দুই সাইডেই স্ল্যাব আছে। তো ফার্স্ট হচ্ছে আমাদের 1/4 অফ দ্য বিম স্প্যান লেন্থ L/4, L হচ্ছে আমার 24 * 12 দিয়ে আমরা ইঞ্চিতে কনভার্ট করছি, 4 দিয়ে 72 ইঞ্চি আসছে। ওয়েভ উইথ হচ্ছে আমার 16 টাইমস, মানে মূলত এটা হচ্ছে আমার সূত্র ছিল। তো 16 * T, T মানে হচ্ছে আমার হচ্ছে থিকনেস অফ ফ্ল্যাঞ্জ। তো থিকনেস অফ ফ্ল্যাঞ্জ কত, থিকনেস অফ ফ্ল্যাঞ্জ হবে হচ্ছে আমার যে স্ল্যাবের যে থিকনেসটা দিবে সেটা হচ্ছে আমার মূলত ফ্ল্যাঞ্জের থিকনেস। ঠিক আছে, সো থিকনেস অফ ফ্ল্যাঞ্জ হচ্ছে আমার এখানে 3 ইঞ্চ, কংক্রিট স্ল্যাব যেহেতু 3 ইঞ্চ, তাহলে 3 ইঞ্চ হবে এখানে আমার ভ্যালু। আর প্লাস BW হচ্ছে আমার, এই যে BW হচ্ছে আমার 11 ইঞ্চ। BW কি ছিল, BW ছিল হচ্ছে আমার, যদি আমার টি বিমটা এরকম হয়, এই যে এই ভ্যালু যেটা, অর্থাৎ আমার ওয়েবের যে উইথটা, ওয়েবের উইথ, ওটা হচ্ছে আমার বির ভ্যালুটা। তো এখানে বির ভ্যালু দেওয়া আছে 11 ইঞ্চ, তো টোটাল আসছে 59। দেন সেন্টার টু সেন্টার স্পেসিং অফ বিমস, এটা কত, এটা প্রশ্ন ডিরেক্ট দেওয়া আছে। সেন্টার টু সেন্টার স্পেসিং হচ্ছে 47 ইঞ্চি, তাহলে দেওয়া আছে। মানে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু যেটা সেটা আমাদের নিতে হবে, অর্থাৎ 47 ইঞ্চ যেটা, সেটা আমরা নিয়ে আগাবো। দেন আমাদের করতে হচ্ছে ক্যালকুলেট দ্য ট্রায়াল স্টিল এরিয়া। আমাদের কথা হচ্ছে উপরে তো আমরা দেখছিলাম মোমেন্ট বের করতে হবে, তো মোমেন্ট আমরা বের করে নিই, কারণ এখানে সম্ভবত এই যে আমাদের মোমেন্টের ভ্যালু সরাসরি দেয়া আছে। যদি দেয়া না থাকতো আমাদের একটা চিত্র দিয়ে দিত, তাহলে আমাদের সেই চিত্র থেকে SFDBMB ড্র করে অথবা বিভিন্ন সূত্র ব্যবহার করে আমার মোমেন্টটা বের করা লাগতো। দেন আমরা সেকেন্ড স্টেপে যেতাম, যেহেতু এখানে মোমেন্ট সরাসরি দেয়া, আমাদের আর কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না। ক্যালকুলেট দ্য ট্রায়াল স্টিল এরিয়া। এখন ট্রায়াল স্টিল এরিয়ার জন্য আমরা ক্যালকুলেট করব যে উই অ্যাপ্রক্সিমেট দ্য রিকোয়ার্ড স্টিল এরিয়া বাই অ্যাজিউমিং compressive force acting at the mid depth of the slab flange, establishing a lever arm of D-T/2. সো মূলত এখানে বলতে চাইছে যে আমরা যে মোমেন্ট যখন বের করব, এই AS, FS এবং D-T/2, এই অংশটা মূলত আমার কাজ করতেছে হচ্ছে লিভার আর্ম হিসেবে, বা আমাদের যে আমরা যখন মোমেন্ট বের করতাম কি করতাম, ফোর্স ইনটু ডিসটেন্স বলতাম। তো এটা অ্যাকচুয়ালি আমার ডিসটেন্স হিসেবে কাজ করতেছে, এবং AS, FY এই অংশটা হচ্ছে আমার সেই যে লোডের কথা বলা হতো সেই লোড হিসেবে এখানে কাজ করতেছে। ঠিক আছে, মানে দুইটার পোর্শনটা কি বুঝিয়ে দিলেন। এটা আসলে চিত্র দিয়ে বিমের ক্রস সেকশন দিয়ে বোঝালে আরো ভালো মতো বোঝানো যেত। ভবিষ্যতে চেষ্টা করবো আরো কোনো ভিডিও বানালে সেখানে এই জিনিসটা দেখাতে।
তো এটা হচ্ছে আমার সূত্র ছিল, এখান থেকে আমি কি বের করবো, এএস এর ভ্যালু বের করবো। তো এখানে আমি এম এর ভ্যালু 2500 বসাই, এফএস হচ্ছে আমার 20 কেএসআই, ঠিক আছে, যেহেতু কেএসআই আমরা সব কেএসআই তে রাখবো। ডির ভ্যালু হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ, এটা কত দিচ্ছে এখানে, ডির ভ্যালু 20 ইঞ্চ, ইফেক্টিভ ডেপথ দিয়ে দিচ্ছে, তাহলে 20 ইঞ্চ বসালাম। টি হচ্ছে আমার স্ল্যাবের থিকনেস 3 ইঞ্চ বাই 2 ইঞ্চ, তাহলে টোটাল আসতেছে হচ্ছে আমার 6.76 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমার এএস এর ভ্যালু। এরপর হচ্ছে আমার ক্যালকুলেট ডিজাইন কনস্ট্রেইন এন্ড চেক টি বিম অ্যাকশন, অর্থাৎ ডিজাইন কনস্ট্রেইন গুলো বের করবো এবং আমার টি বিম লাগবে কিনা এটা আমি দেখবো। তো এখানে ফার্স্টে আমাদের একটা একটা করে বের করা শুরু করি। রো এর ভ্যালু, এন এর ভ্যালু হচ্ছে আমার এখানে 9 এবং রো এর ভ্যালু হচ্ছে আমার এএস বাই বিডি। এখন এগুলো কিন্তু আসলে সূত্র দিয়ে বের করা হয়েছে। এই এন এর ভ্যালু যেটা, এন এর ভ্যালু সূত্রটা কি, এই যে এখানে যে সূত্রগুলো আছে এন রো কে জে, ঠিক আছে, প্রত্যেকটা সূত্রই কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে এবং এগুলাই ব্যবহার করতে হবে। তো এই সূত্রগুলো ব্যবহার করে এন বের করা হয়েছে 9, রো হচ্ছে এএস বাই বিডি, ভ্যালুগুলো বসানো হয়েছে, ঠিক আছে, ভ্যালুগুলো বসানোর পরে 0.0072 আসছে এবং কে এর যে সূত্র সেটাও লেখা হলো, কে এর ভ্যালুগুলো বসানো হলো। এরপর হচ্ছে আমার আর একটা কনস্ট্রেইন আছে, তো সেই কনস্ট্রেইনটাও আমরা বের করব। তার আগে হচ্ছে আমরা আমাদের টি বিমটা লাগতেছে কিনা সেটা আগে ক্যালকুলেট করে নিব। এখানে ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস কেডি। তো কেডির ভ্যালু কত আসে, কে এর ভ্যালু হচ্ছে আমি এখান থেকে পাই 0.354 ইন্টু ডির ভ্যালু হচ্ছে আমার 20 ইঞ্চ, তাহলে টোটাল আসতেছে 7.08 ইঞ্চ। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি আমার এটার কেডির ভ্যালু হচ্ছে 7.08 ইঞ্চ এবং আমার টি যেটা ছিল স্ল্যাব থিকনেস সেটার ভ্যালু হচ্ছে 3 ইঞ্চ। যেহেতু আমার হচ্ছে কেডির ভ্যালু টি এর চেয়ে বেশি, অর্থাৎ আমার এখানে হচ্ছে টি বিমটা দরকার। ব্যাপারটা বোঝা গেছে, আমার টি ভ্যালুটা টি এর চেয়ে বেশি হলে টি বিম দরকার, এবং যদি কম হতো তাহলে আমার দরকার হতো না, তখন আমরা সিঙ্গেল রিইনফোর্স বিম হিসেবে কাউন্ট করতে পারতাম। এন্ড এখন আমার কি বললাম, আমার আরো একটা জিনিস বের করা বাকি, সেটা হচ্ছে জে। এখন আমরা রিফাইন দ্য রিকোয়ার্ড স্টিল এরিয়া, এটার জন্য এখন আমাদের হচ্ছে জে বের করতে হবে। তো আমরা যেটা এখন বের করব, এটা আসলে এখানে বের করতে হবে এমন না, আমরা টানা একটানাও বের করে দিয়ে যেতে পারি, এন রো কে জে। সো জের জন্য যে সূত্র, বিশাল সূত্র, এটাও আমাদের মুখস্থ করতে হবে। এই সূত্রের ভ্যালুগুলো সব বসানোর পরে আমরা আসছে 0.928। তো আমাদের এখন যে রিকোয়ার্ড রিফাইন্ড স্টিল এরিয়া, অর্থাৎ এখন আমাদের আবার ক্যালকুলেট করে যে স্টিল এরিয়াটা আসছে সেটা হচ্ছে আমাদের 6.73 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে, এখানে ভ্যালুগুলো জাস্ট ইনপুট করা হয়েছে। তো আগে আমাদের কত ছিল, আগে আমাদের ট্রায়াল স্টিল এরিয়া ছিল 6.76 ইঞ্চি স্কোয়ার, এন্ড এখন আমাদের রিফাইন্ড ভ্যালু আসছে হচ্ছে 6.73 ইঞ্চি স্কোয়ার। তো এই দুইটার মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে সেফ থাকার জন্য ট্রায়াল এবং রিফাইন্ড দুইটার মধ্যে যেটা আমাদের হায়ার ভ্যালু সেই ভ্যালুটা নিব, অর্থাৎ এখানে আমরা 6.76 ইঞ্চি স্কোয়ার এটাই আমরা ইউজ করব। তাহলে এখন আমার কাজ শেষ, এখন এটার জন্য আমরা জাস্ট খালি আমাদের বারের অ্যারেঞ্জমেন্ট করব। তো আমরা এটা যেহেতু অনেক বড় একটা অ্যামাউন্ট, আমাদের 2 লেয়ারে বার দিতে হবে এবং বারটা আমরা কি 3টা 10 3টা 9 দিলাম, তাহলে এই যে দুটো যোগফল আসে 6.81, যেটা 6.76 ইঞ্চি স্কোয়ার থেকে বেশি। সো এইভাবে আমাদের চিত্রটা দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে আমার 3টা 9 3টা 10, এন্ড এই ডাইমেনশনগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে। এই যে 47 ইঞ্চ আমরা শুরুতেই যে আমাদের ফ্ল্যাঞ্জের যে উইথ সেটা বের করে রেখেছিলাম, এটা হচ্ছে আমার স্ল্যাবের থিকনেস এবং এটা হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ। তো এখন আমাদের লাস্ট স্টেপটা বাকি, লাস্ট স্টেপটা হচ্ছে চেক কংক্রিট কম্প্রেশন স্ট্রেস, যেটা বলছিলাম ওখানে যে আমাদের এখন দেখতে হবে যে আমাদের এই বিমটা কম্প্রেসিভ স্ট্রেসকে হ্যান্ডেল করতে পারে কিনা। তো এখানে আমাদের হচ্ছে উই ভেরিফাই দ্যাট দ্য এক্সট্রিম ফাইবার স্ট্রেস ইন দ্য কংক্রিট ফ্রেন্স ডাজ নট এক্সিড দ্য স্ট্রাকচারাল কোড অ্যালাউন্স। দেখি কত আসে আমাদের ভ্যালু, এফসি ইজ ইকুয়ালস টু এম বাই 1 - t বাই 2 কেডি বিটিজেডি, বিশাল একটা সূত্র। এখানে ভ্যালুগুলো সব বসাবো, ভ্যালু বসানোর পরে আমাদের আসতেছে হচ্ছে 1.212 কেএসআই বা 1212 পিএসআই। কম্পেয়ার দিস টু দ্য অ্যালাউয়েবল লিমিট ফর দ্য কংক্রিট স্ট্রেস ডিজাইন। আমাদের কংক্রিট স্ট্রেস ডিজাইনের এফ প্রাইম সির ভ্যালু কত ছিল প্রশ্নে দেওয়া, প্রশ্নে কিন্তু দেওয়া ছিল 3000। সো আমাদের এফ সির জন্য কি করতে হবে, আমাদের সূত্র হচ্ছে 0.45 এফ প্রাইম সি। সো এটা 4.5 দিয়ে করলে আমাদের আসছে 1350 পিএসআই, যেটা কি, যেটা হচ্ছে আমার 1212 চেয়ে বড়, ঠিক আছে। এর মানে আমাদের কি, এটা সম্পূর্ণ সেফ একটা ডিজাইন। যদি এটা আমাদের এরকম হতো তাহলে আমাদের কি করা লাগতো, আমাদের ডিসিশন আমরা এরকম দিতে পারতাম যে আমাদের হচ্ছে এই এফসির ভ্যালু এটা বাড়াতে হবে, অর্থাৎ আমাদের কংক্রিটের যে মিক্স ডিজাইনের স্ট্রেংথ সেটা বৃদ্ধি করতে হবে, এরকম একটা, অথবা আমাদের এই টি বিমের যে ডিজাইন এটাকে একটু নিউট্রালাইজ করতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে যাই। আমাদের নেক্সট ম্যাথে সেম ম্যাথ, যতটুকু দেখতেছি, হ্যাঁ ভ্যালুগুলো সবই সেম, জাস্ট আমরা এবার ইউএসডি মেথডে করবো, কারণ এখানে আমার দেওয়া আছে এফ ওয়াই এর ভ্যালু, ঠিক আছে, 60 কেএসআই। তো ইউএসডি মেথডে তাহলে আমরা করি সেম ম্যাথ, ম্যাথে কোনো ভ্যালু চেঞ্জ নেই। তো ইউএসডি মেথডে ফার্স্ট স্টেপে আমরা ফ্ল্যাঞ্জ উইথ বের করবো, সূত্র বসালাম, আমাদের বির ভ্যালু 47 ইঞ্চ, ঠিক আছে। সেকেন্ড স্টেপ হচ্ছে ট্রায়াল ক্যালকুলেশন এরিয়া ফর হচ্ছে স্টিল। সো এখানেও সেম, আমার আর্মের ভ্যালু এটা, আর এমই হচ্ছে কত 64,000। সো আমরা এখানে ভ্যালুগুলো বসাবো সব। ভ্যালুগুলো বসানোর সময় আমাদের হচ্ছে ফায়ের মান কিন্তু 0.9 বসাবো, কারণ আমরা জানি যে বিম হচ্ছে একটা ফ্লেক্সারাল মেম্বার। সো ফ্লেক্সারাল মেম্বারের জন্য ফায়ার ভ্যালু কিন্তু 0.9 হয়। সো আমরা এখানে 0.9 শোতে বসিয়ে ম্যাথটা করবো। ভ্যালুগুলো বসানোর পরে আমাদের ট্রায়াল স্টিল ক্যালকুলেশন আসলে হচ্ছে 6.91 ইঞ্চি স্কোয়ার। এখন আমাদের কি স্টেপ ছিল যে আমাদের বিমটা কি ট্রু টি বিম কিনা সেটা। সো ট্রু টি বিমের জন্য আমাদের দেখতে হবে যে এর ভ্যালু আর এইচএফ এর ভ্যালু, এই দুটোর ভ্যালুর কম্পারিজন করতে হবে, এবং এর ভ্যালু যদি এইচএফ এর চেয়ে বেশি হয় তাহলে এটা আমার ট্রু টি বিম, এবং যদি কম হয় তাহলে এটা আমার ফলস টি বিম। সো এখানে আমরা এখন এর যে সূত্রটা ছিল এস এফ ওয়াই বাই 0.85 ইন্টু এফ প্রাইম সিবি, সবকিছু লিখলাম, বসালাম। 3.21 ইঞ্চি আসছে, এবং আমার এইচএফ এর যে ভ্যালু সেটা ছিল হচ্ছে 3 ইঞ্চ। সো 3 ইঞ্চ হচ্ছে 3.21 বেশি, অর্থাৎ আমার হচ্ছে এখানে যে টি বিমটা এটা হচ্ছে আমার ট্রু টি বিম, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে টি বিমটা সেটা।
তো স্টেপ 4 এখন আমরা দেখবো ক্যালকুলেট মোমেন্ট রেজিস্টেড বাই ফ্ল্যাঞ্জ এন্ড ওয়েব। অর্থাৎ এই পোর্শনে আমরা হচ্ছে আমাদের ফ্ল্যাঞ্জের স্টিল এরিয়া, ফ্ল্যাঞ্জের মোমেন্ট এবং ওয়েবের মোমেন্ট, এই তিনটা জিনিস বের করবো এবং লাস্টের স্টেপে আমরা ওয়েবের স্টিল এরিয়াটাও বের করে দেবো। তো এখানে যে তিনটা কাজ আমরা করি। ফার্স্ট ক্যালকুলেট দ্য স্টিল এরিয়া রিকোয়ার্ড টু ব্যালেন্স দ্য কম্প্রেসিভ ফোর্স ইন দ্য ওভারহ্যাঙ্গিং ফ্ল্যাঞ্জেস। তো ফ্ল্যাঞ্জের স্টিল এরিয়া আমরা এই সূত্র দিয়ে এখান থেকে আমরা বের করে নিলাম ফ্ল্যাঞ্জের স্টিল এরিয়া, এবং এই ফ্ল্যাঞ্জের স্টিল এরিয়াকে আমরা মোমেন্টের সূত্রে ইনপুট দিয়ে, অর্থাৎ এটাকে এএসএফ এখানে ইনপুট দিয়ে আমরা হচ্ছে ফ্ল্যাঞ্জে কতটুকু মোমেন্ট আসবে সেটা পেলাম। এটা হচ্ছে আমার নমিনাল মোমেন্ট, এবং আমরা জানি যে নমিনাল মোমেন্ট কিন্তু বিমের উপর অ্যাপ্লাই হয় না, বিমের উপর অ্যাপ্লাই হচ্ছে আলটিমেট মোমেন্ট, এবং আলটিমেট মোমেন্টের সূত্র হচ্ছে ফাই ইন্টু mn1, যেখানে ফাইয়ের ভ্যালু হচ্ছে আমার রিডাকশন ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা আমার ফ্লেক্সারাল মেম্বারের জন্য 0.9। সো 0.9 ইন্টু এটা করলে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ফ্ল্যাঞ্জের জন্য কতটুকু মোমেন্ট প্রয়োজন। তো ফ্ল্যাঞ্জের মোমেন্ট যদি এতটুকু হয়, আমার টোটাল মোমেন্ট থেকে আমি বাদ দিলে আমার ওয়েবের জন্য কতটুকু মোমেন্ট লাগবে সেটাও পেয়ে যাচ্ছে। তো টোটাল ছিল 6400, ফ্ল্যাঞ্জের মোমেন্টটা বাদ দিলাম, তাহলে আমার ওয়েবের জন্য কতটুকু মোমেন্ট রেজিস্ট করতে হবে সেটাও পেয়ে গেছি। এখন এই ওয়েবের মোমেন্টটাকে আমি আবার এরিয়া সূত্রে নিব, অর্থাৎ স্টিল এরিয়া সূত্রে নিব, এবং এখানে ফেললে আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার মূলত স্টিল এরিয়া সূত্র, মানে স্টিল এরিয়ার ভ্যালু ফর হচ্ছে ওয়েব। কিন্তু এখানে কি সরাসরি তো আসবে না, এখানে আমার কি করতে হচ্ছে, এখানে আমার মূলত ইকুয়েশন সলভ করতে হচ্ছে। অর্থাৎ আমার এই ভ্যালুটা 1815, এখানে হচ্ছে 1815 বসবে, ঠিক আছে, এখানে 1815, এখানে বসবে 0.9 FY, এটা হবে আমার কত, FY হচ্ছে আমার 60, ঠিক আছে। ডির ভ্যালু আমার কত দেওয়া ছিল, ডির ভ্যালু সম্ভবত 20 দেওয়া ছিল, এটা হচ্ছে আমার এর ভ্যালুটা হচ্ছে আমার অজানা, ঠিক আছে, এর ভ্যালুটা অজানা। আর এখানে হচ্ছে আমার ইকুইভ্যালেন্স স্ট্রেস ব্লক ফ্যাক্টরের যে সূত্রটা ছিল ডেপথ, আর ইকুইভ্যালেন্স স্ট্রেস ব্লক ডেপথ, সেটা সূত্রটা লিখবো, এবং এখান থেকেও আমার এ এবং এএসটা অজানা থাকবে, অর্থাৎ এখানে এই দুটো অজানা, এখানে এই দুটো অজানা। দেন আমরা কি করবো, এই দুটো ইকুয়েশন সলভ করবো, কারণ দুটো ইকুয়েশন দিয়ে দুটো অজানা থাকলে সলভ করার পরে আমার হচ্ছে AS2 এর ভ্যালু চলে আসবে। AS2 এর ভ্যালু যদি চলে আসে, দেন হচ্ছে আমার সেটাই হবে আমার হচ্ছে ওয়েব পোর্শনের স্টিল এরিয়া। দেন আমরা দুটো স্টিল এরিয়া যোগ করবো, ওয়েব আর ফ্ল্যাঞ্জের যোগ করার পরে টোটাল যেটা আসবে সেটা হচ্ছে আমার আলটিমেট স্টিল এরিয়ার ভ্যালু, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি, দিস ইজ মোর ইকোনমিক্যাল দেন আওয়ার ইনিশিয়াল ট্রায়াল অ্যাজাম্পশন 6.9। এখানে কি ঘটনাটা ঘটলো, এখানে ঘটনাটা ঘটলো যে আমরা শুরুতে কিন্তু একটা বের করে রেখেছিলাম, সেটা হচ্ছে 6.91 আসছিল, আর আমরা এত ক্যালকুলেশন করে করে লাস্টে আরেকটা ভ্যালু পাইছি, সেটা হচ্ছে 6.47। এখন ঘটনা হলো যে আগেরটাও অ্যাপ্রোপ্রিয়েট, এটাও অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এই ভ্যালুটা কি এখানে অনেক কম স্টিল লাগতেছে, তো এটা কি, এটা আমার মোর ইকোনমিক্যাল। এখন আমরা জাস্ট রিসেন্ট ম্যাথটাতে কি করছিলাম, যে দুইটা ভ্যালু ছিল, আমরা দুইটা ভ্যালুর মধ্যে বড় ভ্যালুটা চুজ করছিলাম, লার্জার ভ্যালু, ওটা ছিল আমার কি মেথড, ওটা ছিল আমার WSD তে আমরা হচ্ছে অত ইকোনমিক্যাল হওয়ার ব্যাপারে চিন্তা করি না, কিন্তু আমাদের হচ্ছে ইউএসডি মেথডে আমাদের হচ্ছে ইকোনমিক্যাল হওয়াটা মূল উদ্দেশ্য। এজন্য ইউএসডি মেথডে এই দুইটার মধ্যে আমার লাস্টে যেটা আসবে সেটাকেই আমরা চুজ করবো, ঠিক আছে। ট্রায়ালের পরে যেটা আর কি আসছে এটাই আমরা মূলত চুজ করবো, এটা অবশ্যই সবসময় কম আসবে আমাদের, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে করে ডিফাইন করে করে এই ভ্যালুটা পাইছি। সো এখন 6.47 হলো কি, আমার দুইটা নয়, দুইটা 10 বারে হয়ে যাচ্ছে, এটা লেখা হয়েছে, আর হচ্ছে বাকি ভ্যালুগুলো সব বসানো হয়েছে। আমার মূলত টি বিম দুইটা কিন্তু সেম সেকশনে, কোনো ডিফারেন্স আসলে নাই, জাস্ট একটা ইউএসডি তে করছি, একটা হচ্ছে WSD তে করছি। এখন আমার কি করতে হবে, ভেরিফাই দ্য স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর। আমি যতক্ষণ একদম চোখ বন্ধ করে 0.90 বসাচ্ছিলাম, এই জিনিসটাকে আসলে ঠিক ছিল কিনা এটা আমার দেখতে হবে। যদি ঠিক না থাকে দেন আমার কি করা লাগতো, ধরলাম এটা অ্যাকচুয়াল ভ্যালু আমি পেয়েছি 0.80, তাহলে এই 80 বসিয়ে আমাদের হচ্ছে ক্যালকুলেশন আবার নতুন করে করা লাগতো। যদিও আমরা পরীক্ষার হলে এই কাজটা করবো না, বাট এটা অ্যাকচুয়াল ফিল্ডে আমাদের এই কাজটা করা লাগতো আর কি। সো আমরা দেখি তাহলে ফার্স্ট ক্যালকুলেট স্ট্রেস ব্লক, এর ভ্যালু বের করলাম, দেন সির ভ্যালু বের করলাম, C = A/β1। এই β1 কিন্তু আমাদের কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর নির্ভর করে, যেটার ছক কিন্তু শুরুতে দেখিয়েছি। দেন আমাদের হচ্ছে ইটা টি, সো এটা হচ্ছে D - C/C, ভ্যালুগুলো বসানোর পর 0.0097। সো এই যে এই ভ্যালুটা আমরা ডাবল রিইনফোর্স বিম এবং সিঙ্গেল রিইনফোর্স বিমে দেখে এসেছি যে এই ভ্যালুটা যদি 0.005 এর চেয়ে বড় বা সমান হয়, তাহলে আমার স্ট্রেস ফ্যাক্টরের ভ্যালু হবে হচ্ছে 0.90, ঠিক আছে। আর এটা হচ্ছে ছোট হলে তখন হচ্ছে আমার ওই যে একটা নতুন সূত্র ছিল, সূত্রটা ইউজ করে আমার হচ্ছে বের করা লাগতো যে কত করে, ঠিক আছে। সো এটা আর কি জিনিস, তো যেহেতু এটা বড় আমার আর কোনো বের করার দরকার পড়েনি, আমার এটা 0.90 ব্যবহার করছি, সেটা ঠিকই ছিল। এখন আমরা দেখবো আমাদের থার্ড ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে এই কংক্রিট ফ্লোর সিস্টেম consists of a parallel T-beam, space হচ্ছে 10 ফিট সেন্টার টু সেন্টার, স্প্যানিং হচ্ছে 30 ফিট, স্ল্যাবের থিকনেস হচ্ছে 5 ইঞ্চ, কাস্টেড মনোলিথিক্যালি, ওয়েভস হ্যাভিং 14 ইঞ্চ, ঠিক আছে, ওয়েবের ভ্যালু দিয়ে দিয়েছে আমাকে 14 ইঞ্চ, এন্ড এ টোটাল ডেপথ অফ 28 ইঞ্চ, ঠিক আছে, টোটাল ডেপথ হচ্ছে 28। ইন দ্য addition to its own weight, each T-beam must carry a superimposed dead load of 50 psf and a service live load of 220 psf. Assume F prime C is equals to 4 ksi, Fy হচ্ছে 60 ksi. Determine the required steel area with a sketch using the USD method. ওকে, ভালো, এখানে অনেক কিছু বলছে। তো আমাদের মূলত যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে USD মেথড সরাসরি বলে দিয়েছে, বলা না থাকলেও Fy আছে, মানে আমাদের এটা USD মেথডেই কাজ করতে হবে। সো আমরা নরমালি আগাতে থাকি, আমাদের ডিটারমাইন দ্য ফ্ল্যাঞ্জ উইথ, নরমালি আগাবো L/4 ভ্যালু বসালাম, যেহেতু দুই সাইডে স্ল্যাব আছে, সূত্র বসিয়ে 94 ইঞ্চ, সেন্টার টু সেন্টার বিম স্পেসিং হচ্ছে আমার কত, 120 ইঞ্চ, এই যে এখানে 10 লেখা ছিল, এই যে 10 ফিট, সো 120 ইঞ্চ। এর মধ্যে সবচেয়ে স্মল কোনটা ছিল হচ্ছে 90 ইঞ্চ, ঠিক আছে, অনেক বড় 90 ইঞ্চ হচ্ছে আমাদের ফ্ল্যাঞ্জের উইথ আসছে, যে এটা আমার হচ্ছে 90 ইঞ্চ, ঠিক আছে। আসলে আমরা ক্যালকুলেট দ্য ফ্যাক্টর লোড। এখন হচ্ছে আমার লোড, আমরা কি জানি যে আমাদের
সেলফ ওয়েটটা এখন ক্যালকুলেট করতে হবে, ডেড লোড ক্যালকুলেট করতে হবে, লাইফ ওয়েট ক্যালকুলেট করতে হবে। সেলফ লোড হচ্ছে আমার 19/5 প্লাস 14/28, ঠিক আছে, অর্থাৎ বিমের যে ডাইমেনশনটা সেটা 19/5টা কি, 19/5 হচ্ছে আমরা যদি টিবিমটা আঁকি, ঠিক আছে, আমার নর্মাল টিবিম এটা, তো এই যে এইটুকু হচ্ছে আমার কত, এটুকু 90, এইটুকু হচ্ছে আমার 5, ঠিক আছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমার 90, এবং এই জন্য এটা হচ্ছে 90/5, আর 14/28 এটা হচ্ছে আমার এই টোটালটুকু, মানে এইটুকু হচ্ছে আমার 40, ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার 14, আর এইটুকু হচ্ছে আমার 28, ঠিক আছে। এই উপর থেকে না, মূলত এই জায়গা থেকে হবে, একটু আমি মুছি, এটা হবে হচ্ছে এখান থেকে, এইটুকু হচ্ছে 28। তো এই জন্য আমাদের হচ্ছে টোটাল যে সেলফ ওয়েটটা আসতেছে, টোটাল সেলফ ওয়েটটা হচ্ছে আমার 1052.5 PLF, পাউন্ড পার লিনিয়ার ফিট। ডেড লোডের জন্য আমরা জানি ফ্যাক্টর 1.2, লাইভ লোডের জন্য 1.6, প্রশ্নে যা দেওয়া ছিল সেটা দিয়ে আমরা ফ্যাক্টর করে 60 আর হচ্ছে 352, সবগুলো যদি আমরা যোগ করি, আমাদের যোগ করলে আসছে হচ্ছে 1464.5 PLF, বা এটাকে যদি আমরা কিলো পাউন্ড পার ফিটে নিতে চাই তাহলে জাস্ট আমরা এখানে 1000 দিয়ে ভাগ দিচ্ছি, তো 1000 দিয়ে ভাগ দিয়ে রাউন্ড ওভার করলে 1.5 কিলো পাউন্ড পার ফিট আসতেছে। এখান থেকে এখন আমরা এটা কি করব, সিম্পলি সাপোর্টেড বিম ধরে আমরা হচ্ছে মোমেন্ট বের করব। সিম্পলি সাপোর্টেড মোমেন্টের বিমের সূত্র হচ্ছে W²/8, W হচ্ছে আমার 1.5 যেটা ছিল সেটা, L হচ্ছে আমার স্প্যানেল লেন্থ, এটা আমার এখান থেকে আছে হচ্ছে 30 ফিট, ঠিক আছে, স্প্যানেল লেন্থ হচ্ছে 30 ফিট, আর বাকি তো 8 তো 8। সো এখান থেকে আমাদের হচ্ছে কিলো পাউন্ড ফিট আসছে, সেখান থেকে কিলো পাউন্ড ইঞ্চিতে কনভার্ট করলাম, 2025 কিলো পাউন্ড ইঞ্চ। দেন আমরা কি স্টিল এরিয়া করব, সো স্টিল এরিয়ার জন্য ইফেক্টিভ ডেপথ লাগবে। এখন আমার কাছে এখানে প্রশ্নে কি দিছে, প্রশ্নে কিন্তু আমার দিছে টোটাল ডেপথ, এই যে এখানে যদি আমি একটু খেয়াল করি, এখানে আমার টোটাল ডেপথ দিছে, আগের প্রশ্নগুলোতে ইফেক্টিভ ছিল, এটাতে টোটাল দাও। আমরা জানি যে টোটাল থেকে 2.5 বিয়োগ দিলে, যেটা হচ্ছে আমার কংক্রিট কাস্টিং বা সিসি, সেটা বিয়োগ দিলে আমার হচ্ছে থাকে 25.5 ইঞ্চ, তাহলে এটা হচ্ছে আমার ডির ভ্যালু। দেন আমরা কি করবো, আমরা হচ্ছে মানে এর যে সূত্রটা ছিল সেখানে আমরা ভ্যালু বসিয়ে স্টিল এরিয়া বের করবো, ঠিক আছে, এস্টিমেটেড অ্যাজিউমিং দ্য কম্প্রেসিভ ফোর্স অ্যাক্টস এট দ্য মিড ডেপথ অফ দ্য ফ্ল্যাঞ্জ। সো এটা হচ্ছে আমার স্টিল এরিয়া। দেন আমার আসছে হচ্ছে ভেরিফাই ইফ দ্য ট্রু টি বিম অ্যাকশন ইজ রিকোয়ার্ড। এখন আমার দেখতে হবে যে আমার এই বিমটা কি আসলে ট্রু টি বিম নাকি ফলস টি বিম, আগের মতো। সো ইউএসডি মেথডে আমরা কি করতাম, এর ভ্যালুটা বের করতাম, বের করে আমরা হচ্ছে স্ল্যাব থিকনেসের সাথে চেক দিতাম। সো এর ভ্যালু বের করা হয়েছে 0.32, এবং 0.32 ইঞ্চ চলে আসছে এখানে, এবং আমার স্ল্যাব থিকনেসটা কত সেটা যদি একটু দেখি, যে ইজ নট গ্রেটার দেন দ্য স্ল্যাব থিকনেস HF 5 ইঞ্চ। ও তাহলে কি হলো, তাহলে তো এটা ভ্যালু কম হয়ে গেল, যেহেতু এখানে স্ল্যাব থিকনেস 5 ইঞ্চ এবং আমার এর ভ্যালু আসছে হচ্ছে 0.32 ইঞ্চ, অর্থাৎ এটা আমার অ্যাকচুয়ালি টি বিম না, এটা হচ্ছে আমার একটা ফলস টি বিম, ঠিক আছে। অর্থাৎ এই টি বিমটাকে আমরা ডিজাইন করবো হচ্ছে সিঙ্গলি রিইনফোর্সড রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইনের যে প্রসিডিউর আছে সেভাবে, মানে আমরা যে ফার্স্ট লেকচারটা নিয়েছিলাম এই বিমের ব্যাপারে, সেখানে যেভাবে আমরা ডিজাইন করতাম সেইভাবে এখন আমার ডিজাইনটা করতে হবে। তো দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্টিল রেশিও ইজ কম্পিউটেড ইউজিং টেনশন কন্ট্রোল ইয়েল্ডিং, মানে আগের যে রেশিও ছিল এই যে সিঙ্গেল রিইনফোর্সড বিমের যে সূত্রটা ছিল 0.85 ইনটু β1 ইনটু F'(c/Fy এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি। সো এখানে আমার ভ্যালু বসালে রো ম্যাক্সের ভ্যালু আসতেছে, রো ম্যাক্সে কিন্তু আমার অ্যাকচুয়ালি স্টিল রেশিওটা, আর রো মিনিমামের ভ্যালু এখন আমার আগের মতো সূত্রে বসাতে হবে 3√F'(c/Fy আর 200/Fy, ঠিক আছে। যারা এই সূত্রগুলো বুঝতেছেন না এগুলা কিভাবে কি করতে আসছে, এটার জন্য আপনার ফার্স্ট লেকচারটা দেখতে হবে, ওইখানে মূলত সিঙ্গলি রিইনফোর্সড বিমের ম্যাথগুলো করানো হয়েছে, সেই সূত্রগুলোই আর কি এখন আবার রিপিট হচ্ছে। সেখান থেকে আমরা রো মিনিমামের ভ্যালু পেয়ে গেছি। তো এখানে আমার ভ্যালু হচ্ছে 0.0033, যেখানে আমার আসছে কি রো ম্যাক্স ইজ গ্রেটার দেন রো মিন, তার মানে আমার হচ্ছে ডিজাইনটা ওকে। যদি রো মিনিমাম রো ম্যাক্স এর চেয়ে বড় আসতো তার মানে হচ্ছে আমার ডিজাইনটা নট ওকে ছিল, আমার এটা কি আবার রিডিজাইন করার প্রয়োজন পড়তো, ঠিক আছে, এখানে আমার রিডিজাইনের প্রয়োজন পড়তো। তো ওটা আবার কিভাবে ঠিক করে, ওটা হচ্ছে আমার স্টিল ম্যাটেরিয়াল আর হচ্ছে স্টিলের যে স্ট্রেংথ আছে, স্টিলের না সরি কংক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেংথ আছে সেগুলো আর কি চেঞ্জ করা লাগতো, অর্থাৎ আমার ইনিশিয়াল প্রশ্নটাই আসলে ভুল প্রমাণ হতো। সো যেহেতু এটা ঠিক আছে, সো আমরা নরমালি ম্যাথটা আগাতে পারি। স্টেপ 6, পারফর্ম ডেপথ এডিকুয়েন্সি চেক। সো এখন আমাদের হচ্ছে বের করতে হবে রিকোয়ার্ড ডেপথটা কত, তো এটার জন্য আমাদের সূত্র ছিল এটা সিঙ্গলি রিইনফোর্সড বিমের, এই সূত্রে সবগুলো ভ্যালু বসানো হয়েছে। সবগুলো ভ্যালু বসানোর পরে আমার ডি স্কয়ারটাকে ডিরেক্ট ডিতে বের করে আমার আসলে 5.24, আমরা রাউন্ড ওভার করে 6 ইঞ্চ নিলাম। Since the provided depth is 25.5 inch, significantly greater than the 6 inch, মানে আমার মূলত লাগবে 6 ইঞ্চি, কিন্তু আমি ধরে নিয়েছি কত 25.5, হিউজ, 4 গুণ বেশি। দ্য বিম ডাইমেনশন আর অ্যাডিকুয়েট ওকে, অর্থাৎ বিম ডাইমেনশনটা ওকে, হ্যাঁ এটা ইকোনমিক্যাল হয়নি বাট জিনিসটা ওকে, এই জিনিসটা আমরা এখানে বলবো। ফাইনাল স্টিল ক্যালকুলেশন এন্ড লেআউট সিলেকশন, আমরা যে সূত্র দুটো ইউজ করতাম সিঙ্গলিতে, যে এস এর সূত্র ছিল একটা, এর সূত্র ছিল একটা, ঠিক আছে, এই দুটো সূত্র আমরা লিখলাম, লিখে এখানে ভ্যালুগুলো বসালাম, এবং দেন এই ভ্যালুগুলো থেকে আমরা কি ইকুয়েশন সলভ করলাম। ইকুয়েশন সলভ করলে আমার এস এর ভ্যালু চলে আসবে। এস এর ভ্যালু যখন চলে আসলো আমি পেলাম হচ্ছে 1.48 ইঞ্চি স্কয়ার। সো এই এস এর ভ্যালুটা এখন আমরা কি করব, এটাকেই আমরা ইউজ করব টি বিমের যে মেইন স্টিল এরিয়া সেটার জন্য। তো এটাকে ডিফাইন করার জন্য আমাকে দুইটা 8 নং বার দিলেই হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমার 1.58। সো আমি এটাই করলাম, দিস টু বারস আর পজিশনড এট দ্য বটম অফ 14 ইঞ্চ ওয়াইড ওয়েভ। আমি কি জানি আমার যে এইটুকু হচ্ছে 14 ইঞ্চ, ঠিক আছে, 14 ইঞ্চ ওয়াইড ওয়েভের একদম বটমে আমার রিইনফোর্সমেন্ট দুটো দিলাম, এটা আমার কত, দুটো হচ্ছে 8 নং বার। আর ইফেক্টিভ ডেপথটা আমরা 25.5 দিছি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এরকম দিয়ে টিভিটা ডিজাইন হয়েছে। এখন ঘটনা হলো আমরা যখন ফলস টিভিং ডিজাইন করব আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সেকশনটা টিভিং হবে, কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল যে
ফর্মুলার ম্যাথমেটিক্যাল যে প্রসিডিউর সেটা হবে সিঙ্গলি রিইনফোর্স বিমের। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এখানে আবার যে আগের মতো ওই সিঙ্গলি রিইনফোর্স বিমের মতো এরকম কাজ করতে পারবো না, ঠিক আছে? এরকম না, আমাদের সেকশনটা টি বিমেরই হবে, কিন্তু আমাদের ক্যালকুলেশনটা হবে হচ্ছে সিঙ্গলি রিইনফোর্স বিমের মতো। এখানে আমরা যাচ্ছি হচ্ছে লাস্ট কোশ্চেনে আমাদের। তো এই কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ, এটা আমরা একটু দেখি। 3 ইঞ্চ সাপোর্টেড 14 ফিট স্প্যান, 10 ফিট হচ্ছে আমাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, দ্য বিম হ্যাভ ওয়াইড হচ্ছে উইথ হচ্ছে 14 ইঞ্চ, ঠিক আছে? সবকিছু দেওয়া আছে। ইফেক্টিভ ডেপথ, ক্যালকুলেট দ্য নেসেসারি ইনফরমেশন। 5080 কে হচ্ছে মোমেন্ট, এফসি, এফ প্রাইম ওয়াই। আচ্ছা, সবই আসলে সেমই, এখানে কোনো রকম ভ্যালু ডিফারেন্স নাই। এবং যেহেতু এখানে এফ ওয়াই অর্থাৎ এটা হচ্ছে আমার ইউএসডি মেথড, সো বির ভ্যালু এখানে আসলে এত, এটা এত, এটা এত, তাহলে আমরা চুজ করবো কত? 42 ইঞ্চি। ওকে, দেন আমরা কি ট্রায়াল স্টিল এরিয়া, ট্রায়াল স্টিল এরিয়াতে সূত্র লিখবো, সূত্র লিখে 0.9 বসাবো এখানে, আমার ভ্যালু আসলো 5.53 ইঞ্চি স্কোয়ার। ওকে, গেল ট্রায়াল স্টিল এরিয়া। এবার দেখতে হবে টি বিম কি ট্রু নাকি ফলস। তো এর ভ্যালু বের করবো, এর ভ্যালুটা কম না বেশি সেটা এখন দেখবো। তো এর ভ্যালু বের করলাম 3.10 ইঞ্চ, এবং আমার স্ল্যাবের যে থিকনেস সেটা হচ্ছে 3 ইঞ্চ, তার মানে এটা হচ্ছে ট্রু টি বিম। ওকে, এটাও গেল। দেন আমরা কি করবো, যে আমাদের ফ্ল্যাঞ্জ এবং ওয়েবে কি পরিমাণ মোমেন্ট ডিস্ট্রিবিউট হবে আর কি, বা এটা রেজিস্ট করবে সেটা দেখবো। সেটার জন্য ফার্স্টে কি করতে হয়, আমাদের ফার্স্টে ফ্ল্যাঞ্জের যে স্টিল এরিয়া সেটা বের করতে হয়। সো ফার্স্টে ফ্ল্যাঞ্জের স্টিল এরিয়া বের করলাম, ফ্ল্যাঞ্জে কতটুকু স্টিল এরিয়া, এই স্টিল এরিয়া থেকে ফ্ল্যাঞ্জের আমরা মোমেন্ট বের করবো, ফ্ল্যাঞ্জের মোমেন্ট বের করলাম। দেন টোটাল মোমেন্ট থেকে, সরি ফ্ল্যাঞ্জের মোমেন্ট থেকে এটাকে আলটিমেট মোমেন্টে নেবো। এটা আবার কি মোমেন্ট, এটা হচ্ছে আমার নমিনাল। তো আলটিমেট মোমেন্ট নিলাম 0.9 দিয়ে গুণ করে। দেন এই মোমেন্ট থেকে, সরি টোটাল মোমেন্ট থেকে এই মোমেন্টটা বিয়োগ দিব, তাহলে আমার ওয়েবের মোমেন্ট পাবো। ওয়েবের মোমেন্ট পেয়ে গেছি। এখন আমার লাগবে ওয়েবের স্টিল এরিয়া, ঠিক আছে? ওয়েবের স্টিল এরিয়ার জন্য ওয়েবের মোমেন্টটাকে এই সূত্রে বসাবো। তো ভ্যালু বসালে আমার আসছে হচ্ছে 1.681 AS2। আর এই ইকুয়েশনটা কই বসাবো, এস এর আরেকটা যে ইকুয়েশন আছে সেখানে এটা বসাবো। এই ভ্যালুটা আমি হচ্ছে কই বসাবো, এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো AW এর জায়গায়। AW জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে এই যে আমার এখানে AS2 আছে, AS2 আছে, সলভ করলে AS2 এর ভ্যালু হচ্ছে 1.98 ইঞ্চি স্কয়ার। তাহলে দুইটা AS এর ভ্যালু যোগ করব, যোগ করলে টোটাল হয়ে গেল 5.55। এটাতেই এখন আমার কি 6টা 9 নং বার দিলে কত হয়, 6 ইঞ্চি স্কয়ার। তাহলে আমার হয়ে গেছে। তাহলে এই যে 2 রোতে 6টা 9 নং বার, 18.5 ইঞ্চি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, 42 ইঞ্চি হচ্ছে আমার ফ্ল্যাঞ্জের ওয়েব, স্ল্যাবের থিকনেস বা যেটাকে আমরা বলতে পারি ফ্ল্যাঞ্জের থিকনেস সেটা হচ্ছে আমার 3 ইঞ্চ, আর আমার হচ্ছে ওয়েবের থিকনেস সেটা হচ্ছে আমার 14 ইঞ্চ, ঠিক আছে? সো মোটামুটি সবগুলো ভ্যালু বেরিয়েছে। আমরা আরেকটা স্টেপ বাকি ছিল, সেটা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর। যে আমরা তো এতক্ষণ 90 দিয়ে লিখছি, 0.9 এটা কি আসলে সত্য ছিল কিনা, সেটার জন্য আমার এর ভ্যালু, সির ভ্যালু বের করতে হবে। সেখান থেকে হচ্ছে আমার এপসাইলন টি এর ভ্যালু বের করতে হবে। এটা বের করলে 0.011 আসছে, যেটা 0.005 থেকে অনেক বেশি। যেহেতু বেশি আসছে আমরা কি 0.9। ওকে, যদি কম আসতো 0.005 থেকে কম আসতো, তাহলে আমাদের কি, আমাদের হচ্ছে সূত্র ব্যবহার করা লাগতো। সূত্রটা মূলত আমার ফার্স্ট দুইটা লেকচারই দেখানো আছে, যেখানে সিঙ্গল রিইনফোর্সড ডাবল রিইনফোর্সড আমি দেখিয়েছি যে এসিআই এর ফ্লেক্সিবল ফর্মুলা, ওখানে সূত্রতে ভ্যালুগুলো বসিয়ে আমার হচ্ছে ফায়ার মান নতুন করে বের করা লাগে। সো যদি এখানে ওইটা, যদি এই ভ্যালুটা 0.005 এর চেয়ে কম হতো, তাহলে আমাদের ওই ভ্যালুতে বসিয়ে নতুন করে বের করা লাগতো। তো আশা করি এই ম্যাথগুলো সবাই বুঝেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।